প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে আমার বহু বছরের সমস্ত অভিজ্ঞতা, স্মৃতি সবকিছু নিয়ে তৈরি করা একটা অত্যন্ত শিক্ষণীয় সকলের জন্য। যে নতুন, যে মধ্য, যে প্রাচীন, সব ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে। শুরু করতে চলেছি একটা অদ্ভুত সুন্দর গল্প দিয়ে। এটা কিন্তু গল্প নয়, এটা আমার আজ থেকে দীর্ঘ 25 বছর আগের কথা। শিলিগুড়িতে একটা প্রধান নগর বলে একটা জায়গা আছে, সেখানে আমি তখন পেইং গেস্ট হিসেবে কাজ করছিলাম। পেইং গেস্ট হিসেবে সেখানে গেছিলাম এবং সেখানে একজন আঙ্কেলের বাড়িতে গেছিলাম। তখন আমার বয়স মোটামুটি 24-25 বছর হবে এবং সেখানে দেখলাম একটা খুব সুন্দর ব্যাপার, খুব বড়লোক বাড়ি, এলাকাটা খুব বড়লোকদের জায়গা। এবং সেখানে দেখলাম যে আঙ্কেলের কাছে গেছিলাম, আঙ্কেল আন্টি ছিল সেখানে, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা। প্রচুর ভাবে প্রাচুর্য উপচে পড়ছে, দামি দামি জিনিসপত্র, দামি গাড়ি রয়েছে এবং ঘরে আসবাবপত্র প্রচুর দামি, মেহগনি কাঠের তৈরি সমস্ত জিনিসপত্র, কত রকম বক্স রয়েছে, কত রকম ডিজাইন রয়েছে দেয়াল জুড়ে। সেখানে যখন থাকতে ছিলাম, তো সেখানে বেশ থাকতে থাকতে ওনাদের সঙ্গে গল্প গুজব হলো। উনি স্টেট ব্যাংকের বড় অফিসার ছিলেন এবং ওই এলাকাটা টোটালটাই ছিল অনেক প্রাচুর্যে ভরা, বড় লোকদের, অভিজাত লোকেদের জায়গা। একটা বাড়ি শুধু দেখেছিলাম, সেই বাড়িটা কিন্তু একদম অতটা অনেকটাই নিষ্প্রভ লাগছিল ওই গোটা পাড়াটার মধ্যে। এবং সেখানে সেই বাড়িটা, আজকে নাম বলবো না ওনার, কিন্তু বাড়িটাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম ওই আঙ্কেলের কাছে যে আপনি এই বাড়িটা এরকম হাল কেন, তার উত্তরে আঙ্কেল আমার কাছে বলেছিল যে এই বাড়িটা আসলে খুব কিপটে লোক, এরা পয়সা খরচা করতে চায় না, সেই জন্য বাড়িটার এইরকম হাল। এই বাড়িটা কিছুই নেই। মনে পড়ে খুব যে অনেক দুষ্প্রাপ্য বস্তুতে মোড়া ছিল এই আঙ্কেলের বাড়িটা। এবং যে ঘরে আমি ছিলাম সে ঘরেও খুব দামি কার্পেট বিছানো, খুব সবকিছু ভালো। কিন্তু রাতের বেলা শোয়ার পরে শুনতে পারতাম আঙ্কেল আন্টির মধ্যে টাকা পয়সা নিয়ে খুব অশান্তি চলছে। এবং একটা ব্যাপার শুনতে পারতাম যে এত পয়সা যেখানে, এত তাদের প্রাচুর্য যেখানে, এইটা কি করে হয়, বা এই ব্যাপারগুলো একটা কিন্তু খটকা লাগতো। তারপর দিন পাল্টে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় কনসালটেন্সি জীবন আরো বাড়তে শুরু করেছে। কলকাতায় চলে আসা, কলকাতায় কাজ করা, এইরকম চলছে সমস্ত কিছু বহুদিন, অনেক দিন, প্রায় 11-12 বছর বাদে সেখানে গেছিলাম এবং গিয়ে দেখেছিলাম যে অদ্ভুত ঘটনা, সেটাই শিক্ষণীয়। যে আঙ্কেলের যে বাড়ি ছিল, যেটা হয়েছিল এর মধ্যে একেবারে বিধ্বস্ত অবস্থা। এবং যেটা শিক্ষণীয় ছিল, যে বাড়িটাকে দেখে কিপটা বা যে বাড়িটাকে কথা মনে হয়েছিল যারা কোনো খরচাপাতি সেরকম করে না, সেই বাড়িটা দেখলাম গোটা পাড়ার মধ্যে জল করছে এবং প্রচুর জিনিসপত্রে ভরা। প্রশ্ন কিন্তু থেকে গেছিল একটা, যেটুকু বুঝেছিলাম সেটা হচ্ছে ওই আঙ্কেল কিন্তু প্রচুর টাকার অর্থের মালিক ছিলেন এবং ভালো জায়গায় চাকরি করতেন এবং সেখানে মাইনেও ছিল প্রচুর, কিন্তু টাকাটাকে ম্যানেজ করতে পারেনি। তাদের পেনশনের টাকা নিয়ে রীতিমতো রাস্তায় তর্কাতর্কি ঝামেলা হতো। গাড়ির ইএমআই কিনেছিল, প্রচুর দামি গাড়ি, তার ইএমআই জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যাওয়ার নাগাল পাওয়া অবস্থা। দামি দামি আসবাবপত্র ছিল, ঘর বোঝাই করা। কিন্তু ইনকাম বেশি হলেই কিন্তু হবে না বন্ধুরা, ইনকামটাকে সঠিকভাবে খরচ করাটা সব থেকে বড় কথা। আমি আমার দীর্ঘ জীবনে যেটা দেখেছি, সেটা যদি তোমরা জানো, দেখবে যে এমন এমন অজস্র ক্লায়েন্টকে দেখেছি যারা কিনা প্রচুর 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 অর্থের মালিক, কিন্তু টাকাটাকে রাখতে পারেনি, টাকাটা হারিয়ে ফেলেছে। প্রচুর টাকা, আজকে তাদের কত বিশাল জায়গায় যাওয়ার কথা ছিল, তারা কিছু করতে পারেনি। আবার এমন এক ক্লায়েন্টকে দেখেছি, স্তম্ভিত হয়ে গেছি তাকে দেখে, তার পরিমাণ দেখে। মাত্র 10,000-15,000 টাকা মাইনে ছিল, সেই ছেলেটা কিভাবে কিভাবে আস্তে আস্তে বিশাল সম্পদের মালিক হয়ে উঠলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। কি করে সম্ভব, এই প্রশ্নটা তখন থেকে মাথায় ঘুরতো এবং আস্তে আস্তে অনুভব করতে পেরেছি। সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। টাকাটাকে কিভাবে খরচ করবে, টাকাটা কি পদ্ধতি রাখলে সত্যিকারের একদিন বিশাল সম্পদের অধিকারী হওয়া যায়। চারিদিকে একটা অস্থিরতা চলছে, তোমরা যদি লক্ষ্য করে দেখো, চারিদিকে একটা বিদঘুটে অবস্থা। আমি দেখেছি আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে যখন দেখতাম, তখন যে সমস্ত কাস্টমাররা আসতো, তাদের খুব ধীর স্থির একটা বিষয় নিয়ে, যখন তাদের অ্যাকাউন্ট খোলা, কোনো অ্যাকাউন্ট বন্ধ করা, কোনো একটা বিষয়। এখন যে সময়তে চলছে, বিগত 8-10 বছর ধরে সবকিছুতে অস্থিরতা, পাগলামো তাদের মধ্যে, অস্থিরতা, ছটপট ছটপট করছে, তার স্থিরতা বুদ্ধি নেই। এখুনি চাই, এখুনি চাই। কি মহা কাজ রয়েছে বাকি, যে কাজটার জন্য এত তাড়াতাড়ি কাজ সারবে। একটা বাসে যখন উঠতে যাই, দেখেছি যে বাসটা 33 জনের সিট রয়েছে, সেই বাসে লাইন পড়েছে 10-11 জন হবে। সেই বাসে গিয়ে অবাক হয়ে গেলাম, ওঠার জন্য লোকে দাপাদাপি করছে।
আমার 3 নম্বরে ছিল সরে গেলাম ওদেরকে, যাও তোমরা উঠে যাও। সব দাপাদাপি করে উঠলো, একজন পড়ে গেল, হাঁটুতে চোট পেলো। আমি সবাই উঠে যাওয়ার পরে আস্তে আস্তে গিয়ে একটা পাশের সিটে এসে বসলাম। সিটে বসে দেখি পাশের লোকটা হাঁটু যাচ্ছে। তা আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত ছটফট করে ঢোকার দরকার ছিল কিছু? আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হচ্ছে স্থিরতার অভাব। আজকে যে কথাগুলো বলে যাচ্ছি, প্রত্যেকটা কথা ভিডিও সংক্রান্ত, প্রত্যেকটা কথা ভীষণ প্রয়োজনীয়। এই কথাগুলো সারা জীবনের মূল্য দেবে, সেইভাবে তৈরি করা। আমি চাই অন্তর থেকে যাতে আপনারা, তোরা একটা ভাবে তৈরি হওয়ার। আমার 30-40 বছরের অভিজ্ঞতা নিয়ে সেইগুলোকে কাজে লাগিয়ে এমন ভাবে উঠে আয় যেখান থেকে তোরা এই শিক্ষাগুলো নিয়ে স্থির হওয়া, চিন্তা করা, মানি ম্যানেজমেন্টটা বোঝা, সেই বুঝে ছোটবেলা থেকে আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ভারতীয়দের মধ্যে প্রধান যেটা দরকার ছিল, সেটা হচ্ছে এই মানি ম্যানেজমেন্টকে দেখানো। অথচ সেই জিনিসটাই না দেখানো হয়েছে আমাদের এডুকেশনে, না দেখানো হয়েছে আমাদের ঘরে, আমাদের বাবা মাদের, কারোর বাবা মাদের এই চিন্তা ভাবনা স্তরে ছিল না। সবসময় চিন্তা ভাবনা ছিল কিভাবে ইনকাম করা যায়, কিন্তু ইনকামটাকে সঠিকভাবে রাখাটা সবচেয়ে জরুরি। আশা করি তোমরা নিশ্চয়ই আমার আগের যে ভিডিওটা, আজ এই 15 দিন হতে চললো ভিডিওটা বের করেছিলাম, ভিডিওর মধ্যে অনেক আশা নিয়ে যে ভিডিওটা তৈরি করেছিলাম, জীবন বদলে যাওয়া যে ভিডিওটাকে তৈরি করেছিলাম, যাতে 4টে সূত্র বলেছিলাম, আশা করি সেটা তোমরা শুরু করেছো। আমি ভোর 5টা বলেছিলাম, এবং যদি ভোর 5টা সম্ভব না হয়, ভোর 6টাতে ওঠো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু রুটিনটাকে ফলো করো, স্ট্রিক্টলি ফলো করো। প্রথম 6টাই হোক, কিন্তু ফলো করে এগিয়ে চলো। আলটিমেটলি এইগুলো তোমাদেরকে নিজেরা বুঝতে পারবে আজ থেকে 5 বছর 10 বছর পরে কিভাবে ডিসিপ্লিনড হয়ে তোমরা উঠতে পারছো। হাজার স্টকের নাম আছে, হাজার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা যায়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভীষণ জরুরি, যেগুলো ভিত তৈরি করে দেবে। এইটা ভীষণ প্রয়োজন রয়েছে। ওই যে পুরোনো বাড়িটার কথা বলেছিলাম, মনে পড়ছে? সেই বাড়িটা, যে বাড়িটা একদম সবাই কিপটে বলতো, সেই বাড়িটার কথা এবার বলি। সেই বাড়িতে যারা ছিল তারা জানতো মানি ম্যানেজমেন্ট ব্যাপারটা কি। তারা তিল করে তুলেছিল। তারা ওই আঙ্কেলের মতো দামি আসবাবপত্র কেনেনি। কেন কেনেনি? প্রথমে কেনেনি। তারা দামি গাড়ি কেনেনি, ইএমআই নিয়ে, লোন নিয়ে গাড়ি কেনেনি। তারা চুপচাপ বসেছিল, টাকাটাকে গ্রো হতে দিয়েছিল, টাকাটাকে বাড়তে দিয়েছিল। এবং এই 10 বছরে তাদের যে সম্পদ ছিল, যে সম্পদের সমপরিমাণ সম্পদ আঙ্কেল খরচ করেছিল, 2 হাতে উড়িয়েছিল। আজ উনি হয়তো নেই, ওনার বাড়ির কেউ শুনবে বলে নামটা আমি বলবো না, কিন্তু উড়িয়েছিল 2 হাতে। তার ফলস্বরূপ আজকে তাদের অলমোস্ট শেষ অবস্থা। ওদিক থেকে ওনারা তিল করে জমিয়েছিল, তারা এক্সট্রা কোনো খরচ করেনি। জমিয়ে আজ তারা বহু গুণ খরচা করতে পারছে, কারণ তাদের কাছে এখন অঢেল রয়েছে। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। আসা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর দিকে। ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোকে নিয়ে 7টা রুল আমি তৈরি করেছি। এই রুলগুলো কিন্তু প্রথমে আমি আমার অভিজ্ঞতা দিয়ে, আমার অজস্র ক্লায়েন্ট, প্রথম যেসব ক্লায়েন্টরা আসতো আমার কাছে, তারা ম্যাক্সিমাম ছিল নন বেঙ্গলি, মারোয়ারি। তারা এসে আমার কাছে অ্যাডভাইস নিত, কনসাল্ট করতাম। ভাবতাম বাঙালিটা কি কোনোদিন আসবে না। শুরু হলো মোটামুটি 2009-10 পর থেকে দেখলাম আস্তে আস্তে বাঙালিদের মধ্যে ইনভেস্টমেন্টের জাগছে। কারা প্রথম এলো জানো? প্রথম এলো যারা রিটায়ার্ড পার্সন, তার টাকা নিয়ে, পুঁজি নিয়ে, বড় পুঁজির পরিমাণ, তাদেরকে কিভাবে ফান্ডটাকে অ্যানালিসিস করা যায়, ডেপ্ট ফান্ড, মিউচুয়াল ফান্ড, ইকুইটি ফান্ড, গোল্ডে, এইগুলোতে রাখা, কোনটাতে রাখলে সবচেয়ে সুবিধা হবে তারা। কিন্তু তখনও দুঃখ ছিল একটা, যারা চাকরি করছে, যারা ব্যবসা করছে, তারা কেউ আসছে না। তাদের আসাটা জরুরি ছিল। কেন মনে রাখবেন একটা কথা, একমাত্র এই একটাই জায়গা, যে জায়গাতে ইনভেস্ট করলে এক না একটা সময় কম্পাউন্ডিং এর ফেসিলিটিটা পাওয়া যায়, এবং তার ফলে এটা বহু গুণ বাড়ার মতো ক্ষমতা রাখে। আমরা অনেকেই সেটা ভুলে গেছি, আমরা অনেকেই সেটা জানি না বা জানতে চেষ্টা করি না। সেই কারণে শেয়ার মার্কেট আমাদের কাছে জুয়া খেলা, এবং গ্যাম্বলিং বলতে বোঝায় শেয়ার মার্কেটকে। এবং এখনো কোনো জায়গাতে এই ধরনের মিথটা চলছে, এবং এটা এখনো তাদেরকে পিছিয়ে দিয়েছে। প্রতিটা দিন, প্রতিটা সময়ে আমাদেরকে কিন্তু দূর করে দিচ্ছে আমাদের কাজের থেকে। আমরা সব দিকে তাকাবো। আজকের এই ভিডিওর মধ্যে আমরা সবকটা পয়েন্টকে দেখবো। আমরা শুধুমাত্র ইকুইটি ফান্ড না, আমরা ডাইভার্সিফিকেশন চিন্তা করব। আমরা লিকুইড ফান্ড তৈরি করব, এমন ভাবে তৈরি করব বিপদে, একটা অসুবিধাতে যেন ইকুইটিটাকে হাত দিতে না হয়।
সবকিছু মিলিয়ে কিন্তু আজকের প্রথম যে পদ্ধতিটা বলছি 50-30-20, এই পলিসিটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং। 50-30-40 বল, 50-30-20 পলিসি মানে মনে করো না তোমার ক্ষেত্রে 10,000 টাকা মাত্র তুমি ইনকাম করো, একদম ছোট্ট করে বলছি, ছোট করে ধরা যাক, তার থেকে 5,000 টাকা প্রথম 50%, কথার অর্থ হচ্ছে 5,000 টাকা প্রথম তুমি সরিয়ে রাখো কিসের জন্য? তোমার বাড়ি ভাড়ার জন্য, তোমার মেডিকেল খরচ খরচার জন্য, যেগুলো বলে আসে না, হঠাৎ করে আসবে, ইমার্জেন্সি কোনো খরচ খরচার জন্য, এডুকেশনাল ফিজ যেগুলো রয়েছে সেইগুলোর জন্য, এইগুলো মাসের মাল যেগুলো তুমি মনে করো গ্রসারি যেটা রয়েছে, যেগুলো ছাড়া তোমার চলবে না, চাল ডাল তেল নুন, যেগুলো ইমার্জেন্সি ফার্স্ট, তার 50% রেখে দাও, 5,000 টাকা। এবার আসছি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের 30% রুল। এই রুলটাকে মনে রাখবে। এই রুলটা কিসের জন্য? এই রুলটা হচ্ছে এন্টারটেনমেন্ট। ওয়ান্স মানে তোমার একটা মোবাইলের খুব ইচ্ছা আছে মোবাইল ফোন নেবার, কিন্তু ফোনটার অনেক দাম, সম্ভব না, তুমি 4-5 ইনস্টলমেন্ট কিনে কি রেখে একটা ফোন কিনলে। তোমার বেড়াতে যাওয়ার প্রচুর ইচ্ছা, বেড়াতে যেতে পারছো না, 30% টাকা অর্থাৎ 3,000 টাকা তুমি প্রথম সরিয়ে রেখে দিলে। এই টাকাটাকে কিন্তু হাতে দেবে না, এই টাকাটা রেখে দেবে একটা জায়গাতে। তোমার এই 3,000 করে জমিয়ে 1 বছর বাদে 36,000 টাকা তোমার কিন্তু বেড়ানোর শখটাও পূর্ণ হয়ে যাবে। কারণ এমন লোক দেখেছি, এইগুলো সব অভিজ্ঞতাগুলো ছোট ছোট করে বলতে থাকি, আজকে তোমাদের ভালো লাগবে, জানতে পারবে। এমন একটা ক্লায়েন্টের কথা বলবো, আজ থেকে প্রায় অনেক মোটামুটি 11-12 বছর আগে। সে এসছে শুধু জমানোর মাইন্ড মেন্টালিটি নিয়ে, তার মাইন্ডে এখন মনে নেই এক্সাক্ট, মানে মোটমাট তার 80-90% সে শুধু জমিয়ে যেত। এই করে তাকে যখন বোঝালাম যে জীবনটার মূল্যটা অনেকটা, শুধু জমালে হবে না, তার ভোগটাও করতে হবে, কারণ সময় কম, কিন্তু সেটা শোনেনি। বহু বছর বাদে, অনেক দিন বাদে এইটা রিয়েলাইজেশন তার হয়েছিল, অ্যারাউন্ড বোধহয় আরো 18-19 বছর বাদে সে একসময় মাঝখানে ফিরে এসেছিল, এই রিয়েলাইজেশন গুলো করেছিল, এবং সে বলেছিল আপনি ঠিক ছিলেন, আমি সে সময় যে মূল্যবান সময়টা আমি বেড়াতে পারিনি, ঘুরতে পারিনি, খেতে পারিনি, সব জমিয়েছিলাম, এবং আলটিমেটলি আজকে এই বৃদ্ধ বয়সে না বেড়াতে পারছি, দূর যেতে পারছি, পাহাড় অঞ্চলে উঠতে পারছি, ভালো খাবার খেতে পারছি না, কারণ মনের মধ্যে সেই যন্ত্রণাগুলো থেকে যাচ্ছে, আমি পারতে পারিনি। তো এইগুলো কষ্টদায়ক, আমাদেরকে কিন্তু ব্যালেন্স হতে হবে। সুতরাং বেড়ানো, ঘোরা, দামি মোবাইল কেনা, কিংবা কোনো একটা জায়গা খোঁজা, কোনো একটা এন্টারটেনমেন্ট করা, কোনো ফেস্টিভ্যালে যাওয়া, দামি জামা কাপড় পরা, একটা শখ যাকে বলে, সেই শখটা কিন্তু 3,000 টাকার তুমি শখের জন্য রেখে দাও। শখটা পূরণ করাটাও কিন্তু তোমার ভীষণ প্রয়োজনীয় মধ্যে পড়ে। চলে আসছি 20%। এই 20% যেটা থাকছে, এটাকে তুমি ইনভেস্ট করো একদম সহজভাবে, অর্থাৎ 2,000 টাকা ইনভেস্ট করে দাও, কোনো এর মধ্যে যেন ভুল না হয়। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, আজকে তোমার মাইনে 10,000 টাকা রয়েছে, কাল তোমার মাইনে 2 বছর পরে যখন 10,000টা 20,000 হয়ে গেল, তখন কিন্তু তোমার সেই অনুপাতে, আমি তোমাকে কখনোই বলবো না যে 3,000-এর জায়গায় 6,000 টাকা তখন তুমি ওখানে জমাতে থাকবে, সেখানে অনুপাতটা বাড়াবে ইনভেস্টমেন্টে। জমানোটা একটা লিমিটেড জায়গায় নিয়ে যাবে, জমানোটা কিন্তু আনলিমিটেড করবে না। এরপরে 10,000 টাকা যেদিন তোমার 1 লক্ষ হলো, মানে তুমি 30,000 টাকা খরচা করতে বেরোলে না, ম্যাক্সিমামটা তখন জমানোর দিকে নজর দেবে, 50% নজর দেবে। আসা যাক, এবারে আসবো সেকেন্ড রুলটার দিকে। এই রুলটা খুব মনে রাখবে, এটা অভিজ্ঞতা থেকে দেখেছি। আমার এক ক্লায়েন্ট, পরবর্তীকালে দেখেছিলাম প্রথম দিকে যেসব ক্লায়েন্টরা আসতো, তারপরে দেখলাম অল্প বয়সী ছেলেরাও আসছে, মেয়েরা ঢুকছে, মেয়েরা মোটামুটি দেখলাম 12-13 সালের পর থেকে অনেককে দেখলাম আসতে। ইনভেস্টমেন্ট তারা প্রথম দিকে ভয় পেত, আস্তে আস্তে ইনভেস্টমেন্টটা বাড়াতে শুরু করলো, এবং দেখলাম এখন তো প্রচুর ইনভেস্ট করছে, এবং তাদের ইনভেস্টমেন্টটা তাদের ধরে রাখাটা অবধি, আমি যে ঘটনা বলেছিলাম ওর মধ্যে ঘটনা মনে পড়ে যায়। একটা ঘটনা তোমাদেরকে বলেছি আগে, হাজব্যান্ড ওয়াইফের গল্প নিয়ে। তারা দুজন টাকা রেখেছিল আমার আজ থেকে 8-10 বছর আগে মোটামুটি, এবং তাকে যখন বলেছিলাম যে 5 লক্ষ করে, একজন যখন দেখেছিলাম সে পার হয়ে গেল সময়, কিন্তু যখন 5 বছর পরে তারা এলো আমার কাছে, তো একজনের হাজব্যান্ডের দেখলাম 5 লক্ষ টাকা মোটামুটি বেড়ে 8 লক্ষ টাকার মতো হয়েছিল। আর যতটা মনে পড়ছে আমার অতদিন আগের ঘটনা, ওয়াইফের দেখেছিলাম প্রায় 3 গুণের কাছাকাছি, 14 লক্ষ টাকার কাছাকাছি তার রিটার্ন হয়ে গেছে। এত গুণ কি করে হলো? আমি তাকে জিজ্ঞেস করলাম, প্রথমে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে ডবলও হয়নি আপনার 5 বছরে? তো উনি স্বীকার নিলেন যে আমি ওটাকে না, আপনি বলার পরে কিনেছি, পড়তে দেখলো, সঙ্গে সঙ্গে বিক্রি করে দিলাম, আবার অন্যটা কিনলাম, এই কেনা বেচা করতে করতেই আমার দেখুন এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো ওয়াইফকে আমি বললাম আপনি কি করেছেন? বললো দেখুন আমি সংসার নিয়ে এত ব্যস্ত থাকি, আমার পক্ষে এই তোলা বেচা করা সম্ভব না, যা দেখে আমি নিজের কাজে ব্যস্ত থাকি। তো ফেলে রেখেছিল, এবং 8 বছর ফেলে রাখার পরে কত গুণ করে দেওয়া সম্ভব, এটা কিন্তু এই মার্কেটে সম্ভব।
আসা যাক সিম্পল ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। 3x রুল। এই 3x রুলটা হচ্ছে রেন্ট নেওয়ার জন্য। কেন এই কথাটা বললাম সেটা এবারে আমি বলছি। ঘটনাটা হচ্ছে, এমন এক একজন লোক থাকে এই আঙ্কেলের মতো, যারা টাকা ইনকাম করছে দুহাত ভরে এবং খরচা করে সেরকম ভাবে, ফলে হাতে কিছু রাখতে পারে না। এই হাতে রাখাটা ভীষণ জরুরি। স্ট্যাটাস মেনটেন করাটা ভীষণ ব্যাপার। আমার একটা ক্লায়েন্ট এসেছিলেন এবং মনে পড়ে তার কথা নিয়ে, সে যখন ইনকাম তার ভালো ছিল, বড় জায়গায় একটা কর্পোরেট প্রাইভেট জায়গায় কাজ করতেন, কিন্তু যে বাড়ি স্ট্যাটাস রাখার জন্য একটা বাড়ি ভাড়া করেছিল, তখনকার দিনে বাড়ি ভাড়াটা যদি আজকের হিসেবে দেখি, অন্তত বোধহয় 40,000 টাকার কাছাকাছি একটা বাড়ি ভাড়া করেছিলেন, এবং প্রচুর, আরো বেশি হবে বোধহয়, কম না। এবং দেখা গেছিল ওর মাইনের থেকে, মানে যা মাইনের একটা বড় অংশ কিন্তু এই বাড়ি ভাড়াতে স্ট্যাটাস মেনটেন করতে চলে যেত। এইটা কিন্তু হন্ট করেছিল সে সময়তে। আমি তোমাদের কাছে সেই কথাটাই বলছি, এই ভাড়াটা যখন দেবে সবসময় মাথায় রাখবে, এমন ধরনের ভাড়া রাখবে, ভাড়াটা যেন তোমার আয়ত্তের মধ্যে হয়। অর্থাৎ এখানে যেটা বলছি 3x রুল, মানে তোমার যদি কখনো 1 লক্ষ টাকা স্যালারি তোমার হয়ে থাকে, তাহলে কোনোদিনও 30,000 টাকার বেশি কিন্তু তুমি কোনো মতেই কিন্তু বাড়ি ভাড়া করবে না। যদি তোমার 10,000 টাকা হয়ে থাকে, তাহলে 3,000 টাকার মতো বাড়ি ভাড়া নিতে হবে। যদি তোমার 30,000 টাকা স্যালারি হয়ে থাকে, তাহলে ম্যাক্সিমাম 10,000 টাকা তুমি কিন্তু বাড়ি ভাড়ার জন্য খরচা করতে পারো, তার বেশি কিন্তু করতে পারো না। তাহলে এই রুলটাই কিন্তু মাথায় রাখতে হবে। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর রুল। আসলে 3 নম্বর রুলটার কথা আসবো, ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এই কথাটা কেন আসছি, এটা যারা রিটায়ার করতে চলেছে বা রিটায়ার করবে তাদের জন্য একটা অমোঘ ওষুধ বলা যেতে পারে। এই ওষুধটার কথা নিয়ে আমি বলতে চলেছি। রিটায়ারমেন্টের সময় গিয়ে কিন্তু বিপদে পড়েছে। রিটায়ারমেন্ট হচ্ছে এমনই একটা সময় যেখানে কিন্তু তোমার যে টাকাটা থাকে, একমাত্র অবলম্বন তোমার গ্র্যাচুইটি থেকে পাওয়া টাকা, কিংবা তোমার এত বছরের জমানো টাকা, তোমার পোস্ট অফিসে রাখা টাকা, তোমার সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যে টাকাটুকু থেকে গেল, সেটা তোমার সব। মানুষ জানে না কতদিন বাঁচবে, মানুষের বিপদ বলে করে আসে না। সুতরাং যে টাকাটা থাকবে, সেই টাকাটা ছাড়া সেই সময় সেই মানুষটার কিন্তু সাইকোলজিক্যালি সে আস্তে আস্তে বিমর্ষ হয়ে পড়ে। কারণ সে কাজ করতো অ্যাক্টিভলি, হঠাৎ করে একদিন তাকে বলা হলো আর তুমি কাজে যেতে পারবে না। সে কিন্তু ইনভলভ ছিল অনেকগুলো কাজের সঙ্গে, সেগুলো থেকে সব বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার যে ইনকাম ছিল, মাসের শেষে একটা টাকা আসতো প্রতি মাসে, সেটা সম্পূর্ণ জিরো হয়ে গেল। ফলে তার যেটুকু সম্পদ পড়ে রইল, ওইটুকুটাই কিন্তু বড় ঘটনা। আমার দেখা অতীতের এরকম অভিজ্ঞতা নিয়ে আজকের কথাটা বলতে চলেছি। একজন রিটায়ারমেন্ট পার্সন এসেছিল আমার কাছে। সে টাকাটা পেয়েছিল, পাওয়ার পরে সে কি করেছে, সব টাকা, ম্যাক্সিমাম টাকা শেয়ার মার্কেটে ঢেলে দিয়েছে, সেখানে লন্ডভন্ড করেছে, সবকিছু খিচুড়ি হয়ে করে ফেলেছে। সে সব জায়গাতে একসঙ্গে নিয়েছে। কিন্তু সব থেকে বড় ভুল কাজ যেটা সে করেছিল, ইকুইটি মার্কেট। যদি তোমরা দেখো, বিগত 1-1.5 বছর আগে যারা এই মার্কেটে টাকা ঢেলেছে, আজ তাদের হালটা কি? এদের যত বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে, তত কিন্তু আমরা মেডিকেল এক্সপেন্ডিচার অনেক গুণ বেড়ে যাবে। এর সঙ্গে অন্যান্য খরচ খরচা, সে বাড়িতে যে ডিপেন্ডেন্স থাকবে তার খরচ খরচা বাড়বে, সমস্তগুলো বহু গুণ বাড়তে থাকবে। এইগুলো যত বাড়তে থাকবে, আলটিমেটলি তত প্যানিক সৃষ্টি হবে, তত টেনশন তৈরি হবে। যদি এরকম একটা ব্যবস্থা করা যায়, এমন একটা রুল আনা যায়, যে রুলটাকে যদি ফলো করো, তাহলে কোনোদিন তোমার টাকা কিন্তু যে খরচ করছো শেষ হবে না। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে আপনাকে, যে আমি যখন রিটায়ার করতে চলেছি, আমার রিটায়ারমেন্টের সময় যে টাকাটা পাবো, সেটা যেন ব্যালেন্স ওয়েতে রাখতে পারি। ব্যালেন্স ওয়েতে রাখা মানে, একদিকে আমি রাখছি ইকুইটি মার্কেটে রাখবো, একদিকে আমি রাখবো গোল্ড বন্ডে, একটা রাখবো ডেট ফান্ডে, একটা রাখবো ব্যাংক, পোস্ট অফিস এটসেট্রা জায়গায়, অর্থাৎ লিকুইড ফান্ডে। হঠাৎ করে টাকার দরকার পড়লে লিকুইড ফান্ড থেকে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকা সরিয়ে রাখা যায়। 20%, 15% রুল আছে, সেটা পরে বলবো। এইভাবে যদি রাখা যায়, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তাহলে এই মুহূর্তে আমরা যে রুলে আসছি, সেই রুলটা খুব ইন্টারেস্টিং, এবং সেই রুলটা রুল, এই যে 6% যে রুল আসছে, সেই রুলটাকে আমরা বলবো রিটায়ারমেন্ট রুল। এই 6% রুলটা কি জিনিস, এটাও কিন্তু খুব মজার ব্যাপার। এই রুলটা যদি ফলো করো, জীবনে কোনোদিন আপনার কোনো টাকা কখনো চোট যাবে না, বা যে টাকাটা অক্ষয় ভান্ডার যাকে বলা হয়, চিরকাল অক্ষয় হয়ে থাকবে। অর্থাৎ যে টাকাটা নিয়ে আপনি রিটায়ার করেছেন, সবকিছু মিলিয়ে সে টাকার কোনো অংশে ক্ষতি হবে না, এবং কারোর উপর নির্ভরশীল হতে হবে না। সেই টাকাটাকে যতটা আপনি খরচা করবেন, দেখবেন সেটা সম্পূর্ণ ভরে উঠছে। এটা কিন্তু অবাস্তব নয়, সম্পূর্ণ সম্ভব। এবং সেটা সম্ভব হচ্ছে SWP দিয়ে। SWP সহজ সরল পদ্ধতি 6% রুল,
এই 6% রুলটা কিন্তু আমি অনেক ক্লায়েন্টকে দেখে এই জায়গাতে নিয়ে এসেছি। এক্স্যাক্ট 6 কেন বলছি তার কারণ আছে। 6% কথাটা হচ্ছে ইকুইটি মার্কেট যদি রাখেন সেখানে 15% আপনি রিটার্ন পাবেন, মোটামুটি অ্যাভারেজ 20 হয়, কখনো কখনো সেটা কমে 11-এ চলে আসে, 10-11। আবার যদি আপনি ডেপ্ট ফান্ডে রাখেন সেখানে 6 to 8% পাচ্ছেন, যদি আপনি গোল্ড বন্ডে রাখেন ওরকম 7 to 10% পাচ্ছেন, যদি আপনি ব্যাংকে রেখে দেন সেক্ষেত্রে 4 to 6% পাচ্ছেন। বোঝা গেল যেখানেই রাখি না কেন আলটিমেট অন অ্যান্ড অ্যাভারেজ যদি আমি ডাইভার্সিফাই করে সব টাকাটা রাখি আমার রিটার্নের পরিমাণ মোটামুটি এখানে চলে আসছে 9% এর কাছে। যখন 9% আমি পাচ্ছি, 6% আমি খরচ করছি, তাহলে আমার কাছে 3% অতিরিক্ত থেকে যাচ্ছে। ফলে কোনো দিনই যদি এই রুলটা ফলো করে যান কখনো আপনার মা লক্ষ্মীর কৃপা থেকে কখনো বঞ্চিত হবেন না। কিরকম ব্যাপার, আমি একটা ছোট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি এখানে। ধরুন আপনার রিটায়ারমেন্ট করছেন, সমস্ত টাকা যদি একসাথে যোগ করা যায়, জাস্ট ফর এক্সাম্পল সবচেয়ে বা মোটামুটি একটা অ্যাভারেজ ধরেছি, সেখানে 20 লক্ষ টাকা যদি তার সেক্ষেত্রে হয়ে থাকে, তাহলে এই টাকাটা নিয়ে যদি রিটায়ার করে, তো এর যদি 6% ধরে নিই আমি, তার মানে 1,20,000 টাকা তার মোটামুটি দাঁড়াচ্ছে। এই যে 1,20,000 টাকা দাঁড়ালো, সারা বছরে সে খরচ করতে পারবে, অর্থাৎ 10,000 টাকা করে সে কিন্তু মাসে খরচ করবে। যদি এই রুলটাকে কেউ ফলো করতে পারে, 20 লক্ষ টাকা হলে 10,000 টাকা, বোঝা গেছে? যদি সে খরচ করতে পারে তাহলে সে কিন্তু একদমই তার যখনই প্রতি মাসে 10,000 টাকা খরচা করছে সেই মাসেই আলটিমেটলি অন অ্যান অ্যাভারেজ 9% যোগ হয়ে এর জায়গায় 13 থেকে 14,000 টাকা আরো যোগ হয়ে যাচ্ছে ওর ইন্টারেস্টে। ফলে কোনোদিনই এটা শেষ হবে না, এবং সে যখন চলে যাবে, মারা যাওয়ার পরে যিনি থাকবেন, পুরো টাকা তার সঙ্গে বিশাল পরিমাণে সুদ, মানে হয়তো 20 লক্ষ টাকা যদি আগামী 10 বছর উনি বাঁচেন, সেক্ষেত্রে 10 বছরে এটা কম্পাউন্ড হয়ে গিয়ে 9% কম্পাউন্ডে যদি সিম্পল ভাবে বলিও, সেক্ষেত্রে উনি অন্তত 50 লক্ষ টাকা কাছাকাছি নিয়ে কিন্তু উনি বেরিয়ে যাবেন, 40 থেকে 50 লাখ টাকা নিয়ে থাকবেন উনি। ফলে ওনার ক্ষেত্রে ব্যাপারটা আরো বাড়বে। এইটাই হলো সবচেয়ে বড় মজার জিনিস। বারংবার বহু লোককে বুঝিয়েছি এবং শেষের দিকে অনেক ক্লায়েন্টকে বুঝিয়েছি। আমি শুরুতেই বলেছিলাম আজকের ভিডিওটা কিন্তু অনেক কিছু নিয়ে বোঝাবো, যেগুলো সারা জীবন ধরে যা শিখেছি ক্লায়েন্টদের কাছ থেকে নিজে বুঝে, সেগুলো সবকিছু কিন্তু একটা মালার আকারে বানিয়ে আপনাদের কাছে পেশ করব। তাহলে এটা বোঝা গেল। এবার আসছি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট। সেই পয়েন্টটা আমি কিন্তু বেশ কিছু ক্লায়েন্টের কাছ থেকে শিখেছি এবং সেটা ভীষণ জরুরি পয়েন্ট। এটা আবার ছোটদের জন্য কাজে লাগবে। কিরকম ব্যাপার? ব্যাপারটা হচ্ছে তোমার যে টাকাটা থাকবে, জাস্ট ফর এক্সাম্পল তুমি যে কাজ করছো এক জায়গায়, তুমি এই কাজের এই মুহূর্তে জানো না পার্মানেন্ট কি হবে, কতদিন চাকরিটা থাকবে কি থাকবে না। হঠাৎ চাকরি যদি চলে যায়, হঠাৎ করে তোমার এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় যে তুমি তখন জলে পড়ে গেছো, তখন তোমাতে কিচ্ছু নেই, তা খারাপ পথ জোগাড়। আমি এই ঘটনাটি বলবো আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা নিয়ে বলবো। সে সময় যখন আমার চেম্বারে একটা ছেলে অল্প বয়সী আসে এবং খুব টেনশনের মধ্যে ছিল ছেলেটা, এবং তাকে যখন জিজ্ঞেস করি ব্যাপারটা কি, বললো আমার যে টাকাটা ছিল, আমি এক জায়গায় চাকরি করি, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, সেখানে কি এন্টারপ্রাইজ মনে পড়ছে না এখন আমার, কিন্তু মনে আছে যে প্রাইভেট কোম্পানি এবং ভালো টাকা মাইনে ছিল। সব টাকা নিয়ে গিয়ে সে কিন্তু ইকুইটি মার্কেট হাতে শুরু করেছিল, এবং সবচেয়ে ঘটনা হাতে কোনো টাকাই ছিল না। হঠাৎ করে তার চাকরিটা চলে যায়, প্রাইভেট কোম্পানি, প্রোডাকশন ঠিক মতো হয়নি, দিতে পারিনি, আউট যখন হয়ে গেল, মাথায় তার বজ্রপাত। কারণ এবারে আগামী 3 থেকে 6 মাস ধরে যে চাকরি খুঁজে বেড়াবে, সেই সময়টার যে টাকাটা দরকার, একার না, তার ফ্যামিলি রয়েছে, তার বাবা মা রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার সন্তান রয়েছে, সে চলবে কি করে, সেই বোধটা তার ছিল না, সেই জিনিসটা সে করেনি। এবং তোমাদের মধ্যে, আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন, এই জিনিস থেকে আপনারা সেটা শিখতে পারবেন। সেই রুলটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। এবং সেটা অর্থাৎ আমরা যে রুলটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার রুল। অর্থাৎ সেখানে বলছি আমি 3x to 6x ইমার্জেন্সি ফান্ড বা কন্টিনজেন্সি ফান্ড এটাকে বলে। এই যে ইমার্জেন্সি ফান্ড যেটাকে বলছি আমি, এই ফান্ডটাকে যদি মনে রাখতে পারেন, এটা আপনাদেরকে লাইফ সেভ করে দেবে, যাকে বলে লাইফ সেভিং। আমি ছেলেটাকে বলেছি, বুঝিয়েছি, কিন্তু সেই মুহূর্তে আমার করার কিচ্ছু ছিল না, কারণ যে কাজটা আমার ছিল সেই জায়গায় সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু নেই, কারণ সে সবকিছু দিয়ে দিয়েছে। এবারে রয়েছে কিছু গয়নাপত্র সামান্য পড়ে আছে, সেগুলো বন্ধ করে রেখে হয়তো কিছু করেছে, কিন্তু সেটা আমি আর জানিনি, কারণ সেখানে আমার আর কিছু বলার ছিল না। এবার ইকুইটি মার্কেট থেকে ভাঙিয়ে টাকা তুলেছে, কি করেছে সে খবর আমি জানি না, কিন্তু আলটিমেটলি যে জিনিসটা সে মারাত্মক ভুল করেছিল সেটা হয়েছিল, 1 নাম্বার ল্যাভিশলি খরচ করেছে, সেকেন্ড ওয়ান ইকুইটি মার্কেটে বাকি টাকাটা ঠেলেছে। দুটোই মারাত্মক কাজ। প্রথম উদাহরণ যেটা দিয়েছিলাম, খরচ খরচা স্ট্যাটাসকে মেনটেন করে কাজ করতে হয়। এক্ষেত্রে যে মারাত্মক কাজটা করেনি,
আমি যে কথাটা বলবো তোমার আপনার খরচ খরচার পরিমাণটা জানবেন। কি খরচ খরচা? খরচ খরচার পরিমাণ হচ্ছে এই মুহূর্তে আমি আমার মান্থলি এক্সপেন্স কত সেটাকে একটা অ্যানালাইজ করতে হবে। জাস্ট ফর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হচ্ছে মান্থলি খরচ হচ্ছে আমার 20,000 টাকা মাসে। তাহলে আমাকে এই টাকাটা আগামী 6 মাস মতো সময় আমাকে দিতে হবে। এই 6 মাসের মধ্যে এই টাকাটা আমার যত্ন করে রেখে দিতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ইমার্জেন্সি ফান্ড আমার ক্রিয়েট হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ছটফট করবো না। আমার এই কথা বলতে আরো অনেকগুলো ঘটনা মনে পড়ে যাচ্ছে একটা একটা করে, অতীতের অভিজ্ঞতা। একজন শিফট করতে চেয়েছিল মানে প্রথম জীবনে সে কাজ যেটা তার স্বপ্ন ছিল যে এই লাইনে যাবে, সেই জায়গাটা তার হয়ে ওঠেনি। আমি এক্সাক্ট সব মনে নেই, কিন্তু তার স্বপ্নটা পূরণ হয়নি। ফলে সেই জায়গায় কাজ করছিল, সে প্রচন্ড আনস্যাটিসফাইড ছিল। তার মধ্যে কোনো জায়গা থেকে মোটিভেশনাল একটা ভিডিও কিংবা কিছু শুনেছে, দেখেছে, বুঝেছে যে নিজের মনকে শোনো, দিলকে শোনো, মাথাকে শুনতে হবে না, বুদ্ধিকে শুনতে হবে না। সে দুম করে কাজটা ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দেওয়ার পরে সে মহা বিপদে পড়েছে। স্বপ্ন পূরণ দূরস্থান, এই চাকরির খোঁজার সময় এর মধ্যে 6 মাস টাকা হাতে টাকা নিয়ে একটা বিপদের চূড়ান্ত সিচুয়েশন। আমি সে কারণের জন্য সবাইকে বলি, এই যে ইমার্জেন্সি ফান্ড, অর্থাৎ যখন তুমি এরকম শিফট করতে চাইছো যে আমি এমন অবস্থা, আমি কি বলি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য ফার্স্ট পার্ট হচ্ছে ইমার্জেন্সি ফান্ড, সেকেন্ড ফান্ড হচ্ছে রিল্যাক্স ফান্ড, তৃতীয় ফান্ড হচ্ছে তুমি এবারে একটা ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তাহলে ফার্স্ট পার্ট কি? 3 থেকে 6 মাসের টাকাটা তোমাকে সরিয়ে রাখো, অর্থাৎ 20,000 টাকা আমার এক্সপেন্স, 1,20,000 টাকা ফার্স্ট লেভেলে আমি সরিয়ে রেখে দিলাম। এইবারে আমি নিশ্চিন্ত হলাম। সেকেন্ড ফেজে এলাম, মানে 2 বছরের টাকা আরেক জায়গায় সরিয়ে রাখো, মানে 20,000 টাকা করে যদি হয় 1 বছরে তোমার হচ্ছে 2,40,000 টাকা, 4,80,000 টাকা তুমি রেখে দাও। কেন প্রথম 3 থেকে 6 মাস বললাম? সেই সময় তোমার কাজ খুঁজতে সময় লাগবে এবং কাজ খোঁজার সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে তো তুমি চলছে না, আগামী 2 বছর যাতে সেই নতুন কাজটার সঙ্গে তুমি অ্যাকোয়ান্টেড হয়ে যেতে পারো, কাজটার সঙ্গে তুমি মিলে যেতে পারো এবং ব্যাপারটার মধ্যে যদি ফলস হয়, নতুন যে জায়গাটা গেলে সেখানে ভালো লাগলো না, আবার শিফট করে অন্য কোনো জায়গায় গেলে, এই যে 2 বছর সময়টা তোমাকে একটা জায়গা দেবে, তারপরে তুমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের চিন্তা ভাবনা করো, সেটা আবার তৃতীয় জায়গা তৈরি করবে। ফলে এই দুটো জিনিসকে কিন্তু ভীষণ প্রয়োজন। তার মধ্যে ইমার্জেন্সি ফান্ডটা তোমার কাছে ভীষণ, 3 থেকে 6 মাসের টাকা তোমাকে কিন্তু সঞ্চয় করে রেখে দিতে হবে। সেই টাকাটা সঞ্চয় করে তবেই তুমি কিন্তু পরবর্তীকালে অন্য ফান্ডে যাবে। সুতরাং এটা কিন্তু, এরপরে যে ইন্টারেস্টিং পয়েন্টটায় যাব, এটাও কিন্তু বহু লোককে দেখেছি এবং বহু লোককে দেখে শেখা এটা আমার, এবং পরে এগুলো বইয়ে পাওয়া। কিন্তু শিক্ষাটা প্রথম ছিল কিন্তু মানুষকে দেখে এবং তাদের সিচুয়েশন দেখে। একটা যুগ ছিল, একটা সময় ছিল, এখনো লোকে কিছু করছে কিন্তু সেটা একটু ইমপ্রুভ আগের থেকে। আগে যেটা করতো, একটা মাইনে পেয়ে বড় টাকা কিন্তু তারা খরচা করে দিত, প্রচুর খরচ করছে এবং এমন সব খরচ করতো যেগুলো একদমই মানে যাকে বলা হয় ভুলভাল খরচ খরচা। একটা দুম করে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে দামি একটা হোটেলে গিয়ে খাওয়া হলো, দামি দামি জামা কাপড় কেনা হলো, বড় মলে যাওয়া, শপিং মলে গেল এবং উল্টাপাল্টা খরচ করলো, দামি আইফোন কিনে ফেললো, গাড়ির একটা লোন নিয়ে ফেললো, যে কোনো ব্যাপার না, কি আছে, যা মাইনে বেড়েছে ইএমআই দিতে পারবো। এইগুলো ছিল সাংঘাতিক রকমের ভুল। আমার অতীতে দেখা একাধিক মানুষকে আমি দেখেছি এই প্রবলেমটাই পড়তে। আজকে আমি যে জায়গাটা যে বলবো সেটা হচ্ছে এমন একটা, যেটাকে ট্রিটমেন্ট করা বলে, এটাকে একটা ট্রিটমেন্ট। তোমার মধ্যে যদি অভ্যাসটা থাকে আমি প্রচুর কিনবো, তাহলে তোমার এটাকে এমনই ওষুধ, এটা তোমার প্রচুর কেনাটাকে কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেবে। এর কথা অর্থ হচ্ছে তুমি যে পরিমাণ টাকা ভুলভাল খরচ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু সমপরিমাণ টাকা তোমাকে ইনভেস্ট করতে হবে। মানে আমি যেটা তোমার আগের দিন বলছিলাম একটা চ্যালেঞ্জের কথা, ভোরবেলা ঘুম থেকে তুমি উঠতে পারছো, তোমার বন্ধুর সঙ্গে কম্পিট করছো, যে দেরি করে উঠবে তাকে কিন্তু আরেক বন্ধুকে কম্পেনসেশন দিতে হবে, 100 টাকা কি 500 টাকাটা নোট হাতে দিয়ে বলতো আমি উঠতে পারিনি এই জন্য তোমার। এর ফলে পরের দিন চাগারে সেও উঠে যাবে আগে আগে। যদি দুজনে দেরি হয় তাহলে দুজনকেই টাকাটা রাখতে হবে একটা ফান্ডে, যে এর মাধ্যমে সাইকোলজিক্যালি তুমি এবং তোমরা তৈরি হয়ে যাবে। এখানে যে জিনিসটা কথা বলছি সেটা হচ্ছে 2x ইনভেস্টমেন্ট পলিসি। এই যে 2x ইনভেস্টমেন্ট পলিসি যেটা আমি বলছিলাম, এটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। কেন হচ্ছে, এই পলিসিটার মধ্যে থেকে যখনই তুমি একটা দামি কোনো কিছু কিনবে, সঙ্গে সঙ্গে তোমার তার ডবল পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। অর্থাৎ তুমি যদি মনে করে থাকো আমি একটা দামি ফোন কিনবো, অর্থাৎ সেই ফোনটার জন্য তোমার দাম যদি থাকে 10,000, তাহলে তোমাকে আগে জড়ো করতে হবে আরো 20,000, অর্থাৎ যখন তুমি 20,000 আরো জোগাড় করতে হবে। এই চাপে পড়ে তোমার কিন্তু এই 10,000 আর কেনা হবে না।
এটাই তোমাকে কিন্তু রেস্ট্রিক্ট করে দেবে দামি দামি জিনিস কেনা থেকে। অর্থাৎ যখনই তুমি 10,000 টাকা কোনো দামি জিনিস কিনতে যাচ্ছ, কোনো একটা দামি জুতো শু কিনতে চলেছো, বা কোনো ফোন নিতে চলেছো, বা দামি ঘড়ি কিনতে চলেছো, সঙ্গে সঙ্গে সাধারণ ঘড়ি তো আছে 2,000, 3,000, 4,000 টাকা, কিন্তু তুমি সেগুলো না কিনে একবারে দুম করে 10,000 টাকা একটা বিদেশি ঘড়ি কিনতে চলেছো। সঙ্গে সঙ্গে তোমাকে 20,000 টাকা কিন্তু তোমাকে মিউচুয়াল ফান্ডে রাখতে হবে, অর্থাৎ বা ইকুইটি মার্কেটে তোমাকে রাখতে হবে। তুমি যেই মুহূর্তে নিজেকে বলবে যে এই ঘড়িটা কিনবো, এখন সঙ্গে সঙ্গে নিজেকে বলবে কিনবো, কিন্তু এর আরো 2 গুণ টাকা, মানে 3 গুণ টাকা রাখো, 3 ভাগের 1 ভাগ টাকা তুমি খরচ করো, বাকি 2 গুণ টাকা, অর্থাৎ যদি 10,000 টাকা খরচা হয় এখানে 20,000 টাকা কিন্তু তোমাকে ইনভেস্টমেন্ট রাখতে হবে। ফলে 2x ইনভেস্টিং পলিসি কিন্তু এখানে কাজ করলো। কথায় কথায় আমরা কিন্তু 5খানা পলিসি কিন্তু কভার করে ফেললাম। এবারে পলিসিতে আসছে খুব মজাদার পলিসি, এটা গল্পটাও আছে, তারপরে আমি যাচ্ছি সেখানে। 24 আর 10 এই একটা পলিসি আছে। এই রুলটা আমি বলি, 24-10 এই একটা রুল রয়েছে। এই রুলটা কিন্তু ইন্টারেস্টিং রুল। এই রুলটা কেন আছে সেটা বলার আগে একটা ঘটনা বলা দরকার। বেহিসাবি খরচ খরচা আমাদের বেশ কিছু রয়েছে, বিশেষ করে বাঙালিদের মধ্যে খরচ খরচের পরিমাণটা সবচেয়ে বেশি দেখা যায়, এবং সেখানে লাগাম ছাড়া হওয়ার কারণের জন্য বহু সময়তে ভালো জায়গায় কাজ কিংবা ভালো বিজনেস থাকা সত্ত্বেও আমাদের প্রচুর খরচ কিন্তু অতিরিক্ত হয়, এবং আলটিমেটলি মানি ম্যানেজমেন্টের ব্যাপারে একদম ধূলিসাৎ করে দেয় তার সমস্ত স্বপ্নগুলোকে। সেই জন্য সেটা কিন্তু শিখতে হবে। সে ব্যাপারটা কি, আমরা যখনই একটা 20 বছর বয়সে তোরা চাকরি পেলি, বা এখন একটু মাইনে বাড়লো, সঙ্গে সঙ্গে খরচ খরচার দিকে নজরটা বহুগুণ বেড়ে যায়। সঙ্গে সঙ্গে ছোট বাড়ি থেকে বড় ফ্ল্যাট, সঙ্গে সঙ্গে ছোট গাড়ি থেকে বড় গাড়ি, ছোট রেস্তোরাঁ থেকে বড় যে সমস্ত কুইজিন বড় বড় জায়গা আছে সেখানে চলে যাওয়া, আলটিমেটলি সবকিছু পাল্টে থেকে কেবল স্ট্যাটাস পাল্টে যাওয়া। এটা কিন্তু আলটিমেটলি প্রচুর ক্ষতি সৃষ্টি করে। কেন কথাটা বলছি, একজন আমার অভিজাত একজন ক্লায়েন্ট, নাম বলা যাবে না, এখনো যোগাযোগ রয়েছে ওনার সঙ্গে, কিন্তু ওনার বক্তব্য ছিল উনি যে কাজটা করেছিলেন, উনি একটা দামি গাড়ি কিনেছিলেন, এবং যে সেই সময় মূল্য অনুযায়ী বহু টাকার, মোস্ট প্রবাবলি বোধহয় কোটি টাকার কাছাকাছি হবে কিনেছিলেন। আর্থিক সামর্থ্য ছিল 80 লক্ষ সামথিং এরকম। তো পরবর্তীকালে উনি লোনে কিনেছিলেন, এবং সেক্ষেত্রে লোনের পরিমাণটা এত বড় পাহাড় হয়ে গেছিল যে সেখানে কিন্তু সামলাতে গিয়ে বিপদ হয়ে গেছিল, এবং অনেক টাকা গচ্চা দিয়ে শেষ পর্যন্ত ওনাকে থামতে হয়েছিল। মানে সেটা করতে গিয়ে মানে জীবনের একটা লেসন বলা যেতে পারে। সেই লেসনটা আজকে আপনাদের কাছে, তোমাদের কাছে, তোদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে 24 আর 10 রুলের মধ্যে একটা ব্যাপারকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই যে গাড়িটা কিনবে বা বড় বস্তু কিনবে, জাস্ট ফর এক্সাম্পল আইফোন কিনছো, একটা আইফোনের দাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে প্রথম ঘটনা তার থেকে 20,000 টাকা প্রথমে ডাউন পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে 20 হচ্ছে ডাউন পেমেন্ট করবে একদম ফার্স্ট কাজ, এটা পড়ে হলো 80। এটাকে যে কাজ 4 বছরের মধ্যে এটাকে শোধ করার চেষ্টা করতে হবে, এই টার্গেটটা রাখবে। এবং তৃতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে 10% তোমার স্যালারির যেন 10% বেশি এই অ্যামাউন্টটা না হয়। আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে পারবে। যেরকম মনে করে নাও, যদি কেউ একটা গাড়ি কেনে, সেক্ষেত্রে তাকে কিন্তু যে চিন্তা ভাবনাটা মাথায় রাখতে হবে, যে জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, শুধু গাড়ি বলে না, যে কোনো কেউ যদি একটা আইফোনও কেনে, সেক্ষেত্রেও কিন্তু তাকে এই চিন্তা ভাবনাটা মাথায় রাখতে হবে যে আমার এটার জন্য কত খরচ হতে পারে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, রাউন্ড আনার জন্য, একটা গাড়ির যদি দাম হয়ে থাকে জাস্ট এক্সাম্পল 10 লক্ষ টাকা, তাহলে এখন তাকে প্রথম কাজ করতে হবে কি, 2 লক্ষ টাকা তাকে কিন্তু প্রথমে ডাউন পেমেন্ট করতে হবে। তাহলে হলো ডাউন পেমেন্ট সে করলো 2 লক্ষ টাকা, বোঝা গেল? পড়ে রইলো 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকায় তোমার 4 বছরের বেশি কিন্তু চাপ নেওয়া যাবে না বেশি দিন। তাহলে 4 বছর হলো, মানে শুধু আসল যদি দেওয়া হয় তাহলে প্রতিবারে 2 লক্ষ টাকা করে তোমাকে দিয়ে যেতে হবে। 2 লক্ষ টাকা প্রতি বছরে তোমাকে দিতে হবে, বোঝা গেল? এবারে মাসে যদি হিসেব করি, মোটামুটি তোমার 16,600 টাকা, 16,600 মতো প্রতি মাসে তোমাকে জমা করতে হবে, পার মান্থ তোমাকে জমা দিতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার ইএমআই হলো। 4 বছর তুমি দিয়ে যাও, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবারে যে জিনিসটা বক্তব্য, সেটা হচ্ছে এই যে 16,600 টাকা, এটা যেন তোমার স্যালারি কত সেটা দেখতে হবে। যদি তোমার স্যালারি 30,000 হয়ে থাকে, তাহলে কোনো মতে 30,000 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার রুল হচ্ছে 10%। এর 10% হচ্ছে তোমার আসছে কত, 3,000 টাকা দাঁড়াচ্ছে।
3,000 টাকা দাঁড়াচ্ছে। তাহলে 3,000 টাকা দাঁড়াচ্ছে, তাহলে কোনো মতে তুমি কিন্তু নিতে পারছো না। ওয়ারাস তোমার যদি এখানে স্যালারি 1 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে পর তুমি কিন্তু 10% যদি করি 10,000 টাকা হচ্ছে, তাহলেও তুমি কিন্তু কিনতে পারছো না, রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে তোমাকে। এবারে তোমার মাইনে যদি এখান থেকে 2 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে পর তুমি এখানে কত পাচ্ছ, 10% যদি করি তাহলে দেখছি 20,000 টাকা হচ্ছে। একমাত্র এই ক্ষেত্রে হলে তবেই তুমি কিন্তু এই পলিসিতে যেতে পারবে, এবং এই পলিসিতে গেলে 4 বছরের মধ্যে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এটা থাকা মানে তুমি চাপ মুক্ত হলে, যে কথাটা প্রথমে বললাম যে অভিজাত ক্লায়েন্ট প্রচুর ইনকাম থাকা সত্ত্বেও নাস্তানাবুদ হয়ে গেছিল এই ইএমআই এর চক্করে, শেষ হয়ে করতে পারছিল না এবং এটা বড় প্রেসারে পড়ে গেছিল। তাহলে বোঝা গেল 24/10 এর রুলটা কিরকম সাংঘাতিক রুল রয়েছে। এটাতে যদি তুমি বাইন্ডিং হয়ে যাও, তাহলে পর তুমি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ইনভেস্টমেন্ট পলিসি, এই রুলগুলো মাথায় রাখতে হয়। এই কথাটা কেন বলছি, যে সবসময় যখন ইনভেস্ট করবে তখন তুমি চিন্তা করে নেবে কত পার্সেন্ট কোথায় রাখাটা উচিত, অর্থাৎ ডাইভার্সিফিকেশন রাখার চেষ্টা করবে। কিভাবে ডাইভার্সিফিকেশন রাখবে? ডাইভার্সিফিকেশন রাখার পলিসিটা হচ্ছে, তুমি যখনই যে টাকাটা ইনভেস্ট করো না কেন তার একটা ভাগ করে নেবে। তুমি একটা টাকা পেয়েছো, রিটায়ারমেন্টের সময় আপনি পেয়েছেন টাকা একটা, তাহলে এখন আপনার কাজ হচ্ছে টাকাটাকে সঠিকভাবে মূল্যায়ন করে সঠিক জায়গায় প্রতিস্থাপন করা, যেটা আমি আগে বলছিলাম। অর্থাৎ টোটাল টাকাটা কখনোই একটা জায়গায় রাখবেন না। তার মানে এখানে যে জিনিসটা হলো, এখানে আমি বলবো এটা কিন্তু অনেকে অনেক রকম করে, আমি এটা আমার নিজস্ব মতামত বলছি। হয়ে গেল 30-30, এই পলিসিটা গ্রহণ করবেন। এটা কিন্তু রিটায়ারমেন্ট বা বড় টাকা বা টার্গেট রাখার জন্য এটা হচ্ছে বেস্ট পলিসি। এইখানে যে কথাটা বলার, কেন আমি বলছি এই কথাটা, সেটা কিন্তু বুঝতে হবে। সেটা হচ্ছে 40% যখন টাকা, যে টাকাটা আপনি পেলেন 20 লক্ষ টাকা, প্রথম টাকার মধ্যে 40% টাকা আপনি কি করলেন, সঙ্গে সঙ্গে আপনি ইকুইটি মার্কেটে খেপে খেপে ইকুইটি বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, সেখানে ইনভেস্ট করে দিলেন। তাহলে বোঝা গেল কিরকম? আমি এটাকে একটু উদাহরণ দিলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। পাওয়া গেল, ধরুন জাস্ট ফর এক্সাম্পল, আমি আমাদের এক্সাম্পল অনুযায়ী এই রিটায়ারমেন্ট ফান্ড, এটা এই ফান্ডে যে টাকাটা পাওয়া গেল, ঠিক এই ফান্ডের থেকে 40% টাকা, মানে মোটামুটি 8 লক্ষ টাকা আমরা কি করলাম, সঙ্গে সঙ্গে এটা আমরা কিন্তু ইকুইটি মার্কেট প্লাস মিউচুয়াল ফান্ডে রেখে দিলাম। বোঝা গেল? একদম এটা ছড়িয়ে রাখলাম, এটা আর হাতে দেবো না, কারণ এটা পরবর্তীকালে আমাকে গিয়ে রিটায়ারমেন্ট টাইমে গিয়ে বিরাট ভাবে সুযোগ তৈরি করে দেবে। বোঝা গেল? এটা যাকে 6% রুল বলেছিলাম। সেকেন্ড কি করছি, এরপরে 30% রুল নিচ্ছি, 30% নিচ্ছি। 30% রুল নিচ্ছি বলতে, যে টাকা টোটাল আছে তার থেকে 6 লক্ষ টাকা, 2 1 2 3, এই 6 লক্ষ টাকা কোথায় খরচা করছি, এই টাকাটা আমি রেখে দিচ্ছি। সেটা কোথায়? সেটা রাখছি আমি কিসে? ডেট ফান্ডে রাখছি। মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা ফান্ড আছে ডেট ফান্ড, অনেকে এটাকে বিভিন্নভাবে বলে, আমি এটাকে ডেট ফান্ড বলছি। ডেট ফান্ডের মধ্যে রাখা যায়, বা গোল্ড বন্ডের মধ্যে রাখা যায়, অথবা গভর্নমেন্ট যে বন্ড আছে 10 বছর 8 বছরের জন্য বন্ড গুলো থাকে, সেখানে রেখে দিতে পারেন। তাহলে এইটা হয়ে গেল কি ফান্ড, এটা হচ্ছে ডেট ফান্ড। ডেট ফান্ডের সুবিধা কি, ডেট ফান্ডের এর রিটার্ন আপনাকে দিচ্ছে 10 থেকে 19% রিটার্ন দিচ্ছে অ্যাপ্রক্সিমেট, বেশি বই কম না। ডেট ফান্ডের রিটার্ন কিন্তু 7 to 10%, মানে 10টাও মুশকিল, 7 to 8 এর বেশি না। কিন্তু কি সুবিধা, যখন মার্কেট পড়ে যায় এর প্রচুর পড়ে, কিন্তু ডেট ফান্ডে গভর্নমেন্ট বন্ড খুব বেশি পড়ে না, কিছুটা পরে থেমে যায়, অত বেশি রিস্ক, ফলে ইমার্জেন্সি টাকা যখন দরকার পড়বে সুবিধা হবে। তাহলে এটা বোঝা গেল। তৃতীয় পড়ে রইল, সেটা হচ্ছে 6 লক্ষ টাকা, রাইট? এই 6 লক্ষ টাকা কোনো মতে আর কোথাও না, টোটাল এটাকে আমি বলবো লিকুইড ফান্ড। এটাকে আমি বলবো লিকুইড ফান্ড। এই লিকুইড ফান্ডের মধ্যে ব্যাংক রয়ে গেল, ব্যাংকের ফিক্সড করে রাখলাম। ব্যাংকের ফিক্সড অনেকে বলে নাকশিটকায় ফিক্সড রেখে কিছু না, কিন্তু ফিক্সডটা যখন ইমার্জেন্সি যে বিপদে পড়ে, এত বছর অভিজ্ঞতা আমাকে যেটা বলেছে, বহুবার দেখেছি অনেক ইকুইটি থেকে টাকা তুলতে হয়েছে, এবং পরে দুঃখ করেছি আমি কোথায় কত কমে পেয়েছিলাম, কি দামে কিনেছিলাম, সেগুলো সব আমাকে বেচতে হয়েছে এই কারণের জন্য। কখনো এই কাজ করা নয়। এখানে হলো ব্যাংকের এফডিতে রাখা হলো, এখানে পোস্ট অফিসে কিছু টাকা রেখে দেওয়া হলো, ইমার্জেন্সি কিছু টাকা শুধু সেভিংস অ্যাকাউন্টে রেখে দেওয়া হলো। এই টাকার মধ্যে থেকে মোটামুটি 2 লক্ষ টাকাকে রেখে দেওয়া হলো ব্যাংকের এফডির ক্ষেত্রে। এবারে পোস্ট অফিসের ক্ষেত্রে 2 লক্ষ টাকা, বাকি 4 লক্ষ টাকা কিন্তু রেখে দেওয়া হলো, সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে। এটা কিন্তু হঠাৎ ইমার্জেন্সি পড়ে গেল, একটা মেডিকেল সিচুয়েশন হয়ে গেল, কিছু একটা কাজে লাগলো, তখন কিন্তু এটা ভীষণ কাজে লাগবে।
আজকের এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু প্রচুর জিনিস শিখলাম। এই শেখাটা কিন্তু দুদিন, দু মাস বা বইয়ের শেখা না, আমার নিজের এত বছর ধরে সমস্ত অভিজ্ঞতাগুলোকে নিয়ে সঞ্চয় করে তবে কিন্তু এই ভিডিওটা তৈরি করা হলো। জানি না কেমন লেগেছে, তবে আমার সবকিছুকে নিয়ে নিংড়ে বানানো কিন্তু রয়েছে এই গোটা ভিডিওটা। ভিডিওর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখা, সেটা হচ্ছে সবসময় ডাইভার্সিফিকেশন করতে হবে। এই যে ফান্ডটাকে আমি রাখলাম ইকুইটি মিউচুয়াল ফান্ড, সেখানে একটা ডাইভার্সিফিকেশন 8 লক্ষ টাকাটা ভাগ ভাগ করে রাখা, একটা টার্ম ইন্স্যুরেন্স রাখা দরকার, লাইফ ইন্স্যুরেন্স রাখাটার প্রয়োজনীয়তা রয়েছে। লাইফ ইন্স্যুরেন্স লাইফের জন্য, টার্ম ইন্স্যুরেন্স প্রাণের জন্য। টার্ম ইন্স্যুরেন্সকে বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন পড়েছে। সে সমস্তগুলো কিন্তু অল্প বিস্তর করে আস্তে আস্তে করা দরকার, যেগুলো একদম একটা ছোট করে এলআইসি করে রাখা হলো। টার্ম ইন্স্যুরেন্সে কোনো টাকা ফেরত পাবে না, এলআইসির ক্ষেত্রে কিছু টাকা ফেরত পাবে, কিন্তু টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম গুলো কম হয়। কিন্তু বড় একটা মানুষ যদি মনে করা যাক যদি 20,000 টাকা সেই স্যালারি পায়, মোটামুটি তাকে অন্তত 50 লাখকে 1 কোটি টাকা একটা টার্ম ইন্স্যুরেন্স করে রাখা হলো, অল্প প্রিমিয়াম সামান্য, এবং অল্প বয়স থাকলে তার কম দিতে হচ্ছে। এভাবে সে যদি করে রাখে, একটা সময় গিয়ে তার যদি তার উপর ডিপেন্ডেন্ট তার সংসার যদি না থাকে, একটা অঘটন ঘটে, তার সংসারে ভালো টাকাতে পেয়ে যাবে, এবং যা পাবে তাই তারা কিন্তু একটা ইনভেস্টমেন্ট পলিসি করে রাখলে কাজে দিয়ে যাবে। তাহলে এইগুলো বোঝা গেল। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, এটাকে ভিডিওটা যত্ন করে রাখবে। আগে যে 4 রুলস নিয়ে বলেছিলাম, তার মধ্যে বলেছিলাম যে মোবাইল ডিজিটাল ডিটক্সিফিকেশন, মোবাইল থেকে দূরে থাকা। সুতরাং এই মোবাইল বস্তু থেকে সবসময় চেষ্টা রাখবে দূরে থাকা, যত দূরে যাওয়া সম্ভব ততটাই চেষ্টা রাখবে। খুব ইমার্জেন্সি দরকার ছাড়া ভিডিও বা ইউটিউবে দেখার দরকার নেই। যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো শুধু করো। ব্রেনটাকে কাজে লাগানোর চেষ্টা করো, নিজেদের মধ্যে অস্থিরতাগুলোকে দূর করার চেষ্টা করো। আমার সঙ্গে যারা আমার যাকে বলা যেতে পারে ফলোয়ার, তাদের জন্য এইটুকুই বলা যে স্থিরতার সঙ্গে কাজ করো, দেখবে অনেক এগিয়ে যেতে পারবে। অস্থিরতা তোমায় কিন্তু শেষ করে দেবে।